হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার সৃজক ভিত্তি মাত্রা অধ্যায়ের আর কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমাদের আগের বিগত লেকচারে আমরা সৃজক কি, ভিত্তি কি, মাত্রা কি সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো আমাদের আগে ডেফিনেশনে একটা জিনিস বলতে মনে ছিল না, সেটা হলো সৃজক। আমি সৃজকের ডেফিনেশনটা এখানে আরেকটু আবার বলতেছিলাম যে সৃজক কাকে বলে। যে আমরা যদি একটা ভেক্টর জগতের ভিতরে যদি কোনো উপসেট চিন্তা করি, সেই উপসেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেইগুলোর সাথে কিছু স্কেলার নিয়ে যে কম্বিনেশন করলে সেই কম্বিনেশনটা যদি ওই ভেক্টর জগতের আরেকটা উপাদানের ভিতরে থাকে তখন তাকে সৃজক বলে। অর্থাৎ আমরা ভি অফ এফ একটা ভেক্টর জগৎ চিন্তা করছিলাম এবং এস একটা উপসেট চিন্তা করছিলাম। তো এর যদি সৃজক হয় তখন এটাকে কীভাবে প্রকাশ করে সেটা আমরা দেখি নাই। যদি এস উপসেটটা যদি সৃজক হয় তখন তাকে এল অফ এস দ্বারা প্রকাশ করা হয়। যেখানে এল মানে কি? এল মানে হলো লিনিয়ার জেনারেট অথবা লিনিয়ার স্প্যান অফ এস। অর্থাৎ এখানে সৃজককে সবসময় এল দ্বারা প্রকাশ করা হয় অথবা এরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটাকে বলা হয় জেনারেট চিহ্ন, অর্থাৎ জেনারেট অফ এস। অর্থাৎ এসটা সৃজক, এটা দ্বারা বোঝা যায়, অথবা এল অফ এস দ্বারা বোঝা যায়। যেখানে এল এর পরিচয় হলো লিনিয়ার জেনারেট অথবা লিনিয়ার স্প্যান অফ এস, অর্থাৎ এসটা হলো কি? সৃজক। তো সৃজককে মূলত এল অফ এস দ্বারা অথবা এই চিহ্নের ভিতরে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা জেনারেট চিহ্ন, আর এখানে যদি এল দেওয়া হয় তাহলে বলা হয় এটাকে বোঝা যায় এটা হলো লিনিয়ার জেনারেট অথবা লিনিয়ার স্প্যান অফ এস। অর্থাৎ এসটা হলো কি? জেনারেট মানে সৃজক। সৃজক যে কথা, জেনারেট যে কথা, স্প্যান আসলে অর্থ একই মিন করে। জেনারেট অর্থ সৃজক, স্প্যান অর্থ কি? সৃজকই নির্দেশ করে। তো আজকে আমরা এখানে একটা গাণিতিক সমস্যা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা এবং এটা মেজরে আসছে সর্বশেষ 2018-তে। এই অধ্যায় থেকে নন মেজরের জন্য গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক আসে নাই, অর্থাৎ এখান থেকে কোনো অঙ্ক নন মেজরে আসে নাই। যদি আমার চোখে পড়ে আসছে তখন আমি এগুলো নিয়েও আলোচনা করব। তো এখানে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু মেজরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তাহলে আমরা শুরু করি। এখানে বলছে যে আর থ্রি দ্বারা বুঝি কি? দ্বারা বুঝি আমরা বাস্তব সংখ্যার ত্রিপল সেট। সেটা হলো কি? R3। এখানে এল দিছে, এল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তিনটা ভেক্টর দিয়ে দিছে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো বলছে তাহলে R3 সমান এল ইন্টু এল অফ 1 2 1 2 1 0 1 -1 2। এখানে তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে এল দিয়ে। তো এটা তারা আসলে কি মিন করছে, এখান থেকে আমরা মূলত কি করব? যেহেতু আমরা জানি এল দ্বারা মূলত কি বোঝায়? লিনিয়ার জেনারেট অথবা লিনিয়ার স্প্যান অফ ওই ভেক্টরটা। যেহেতু এল এর পরে এখানে তিনটা ভেক্টর আছে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম আসলে এই তিনটা ভেক্টর আসলে কি R3 এর সৃজক কিনা সেটা যাচাই করতে বলছে। প্রশ্নটা সরাসরি না বলে R3 সমান এল ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তিনটা ভেক্টর বলে দিছে। এটা দ্বারা আসলে এটা মিন করে, যেহেতু এল এর পরিচয় জানি আমরা, এল দ্বারা মূলত লিনিয়ার জেনারেট বা লিনিয়ার স্প্যান অথবা সৃজক বুঝায়। তাহলে এল অফ এই তিনটা ভেক্টর এটা মানে বুঝায় আসলে এই তিনটা ভেক্টর কি R3 এর সৃজক কিনা সেটা যাচাই করতে বলছে। তো আমাদের কাজ হলো আমরা এই তিনটা ভেক্টর R3 এর কি সৃজক সেটা এখন আলোচনা করব। তো আমরা আমাদের সৃজকের সংজ্ঞাতে দেখছিলাম আমাদের সৃজকের সংজ্ঞাটা দেখে দেখছিলাম যে সৃজক কখন হয়? যখন আমরা ভেক্টর জগতের ভিতরে কিছু একটা উপসেট চিন্তা করি, সেই উপসেটের ভিতরে যদি কিছু ভেক্টর থাকে, সেই ভেক্টরগুলোর সাথে স্কেলার সাথে যদি কম্বিনেশন করে সেই যোগফলটা যদি ওই ভেক্টর জগতের আর একটা উপাদান মাধ্যমে প্রকাশ করতে পারি তখন তাকে সৃজক বলা হয়। অর্থাৎ এখানে এই তিনটে ভেক্টর বলে দিছে, অর্থাৎ এটাকে R3 সৃজক সেটা এখন দেখাবো। অর্থাৎ আমাদেরকে এই তিনটা ভেক্টরের যোগাশ্রয় কম্বিনেশন সেটা কি ওই ভেক্টর জগতের আরও একটু উপাদানের ভিতরে আছে কিনা সেটা এখন দেখাতে হবে। অর্থাৎ আমাদের এখানে তিনটা ভেক্টর বলে দিছে, তাহলে আমাদের যেহেতু এখানে তিনটা ভেক্টর বলে দিছে তাহলে এই তিনটা ভেক্টর কি R3 সৃজক কিনা সেটা দেখাবো। সেজন্য এখন আমরা এই তিনটে ভেক্টরের সাথে তিনটে স্কেলার নিয়ে কাজ করব। কারণ আমাদের আগের দিনের লেকচারে আমরা যখন সৃজক দেখছিলাম, আমরা কি দেখছিলাম? সৃজক ছিল যে আমরা একটা ভেক্টর জগতের ভিতরে একটা উপসেট এস চিন্তা করছি, সেই উপসেট এস চিন্তা করছি
যে উপসেট এসটা ভি অফ এফ এর একটা উপসেট আর কি, অত ভিতরে থাকবে আর কি সেটা, এবং আলফা থেকে আলফা পর্যন্ত কিছু স্কেলার চিন্তা করছি। যদি ইউ এমন একটা উপাদান যেটা ওই ভির ভিতরে ভি অফ এফ এর ভিতরে আছে, তাদের ভিতরে এই উপসেটের যে সবগুলা ভেক্টর যদি লিনিয়ার কম্বিনেশন মেনটেন করে, অর্থাৎ স্কেলার গুণফল স্কেলার ভেক্টর গুণফল করে তো এটা ভেক্টর হয়ে যাবে। একদিক ভেক্টর যোগফলকে আমি যদি ওই ভেক্টর জগতে আরও একটু উপাদান ইউর মাধ্যমে প্রকাশ করতে পারি, তখনই তাকে আমরা ওই এসকে বি অফ এফের সৃজক বলতে পারবো, সৃজক বা কারিকা বলতে পারবো। তো এখানে ঠিক একরকমভাবে আমরা এই কাজটা করি। তাহলে আমাদেরকে যেহেতু এখানে তিনটে ভেক্টর বলে দিছে, এই তিনটে ভেক্টরের সাথে কী করতে হবে, তিনটে স্কেলারে নিতে হবে, স্কেলার নিয়ে তাদের ভিতরে যোগাশ্রের সমাবেশ করতে হবে। তো যোগাশ্রের সমাবেশ করে সেই যোগাশ্রের সমাবেশটা ধরে নিব আমরা সেই R3-র আরেকটা উপাদান ABC এর ভিতরে আছে, অর্থাৎ আমরা এটা এভাবে ধরবো। আনসার এখানে শুরু হতেছে, ধরবো আমরা আর ধরবো আমরা এখানে ABC এই তিনটে উপাদান, এই তিনটে উপাদান কোথায় আছে, রিয়েল নাম্বার অফ R3-র ভিতরে আছে। কেন? কারণ আমরা যেহেতু এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দেখাবো, সেই লিনিয়ার কম্বিনেশনটা ওই R3 আরেকটু উপাদানটা থাকতে হবে। কারণ আমাদের সৃজকের সংজ্ঞাতে এটাই বলছে যে ভি অফ এফের একটা উপসেট নিয়ে আমরা যদি কাজ করি, সেই উপসেটগুলার যোগাশ্রের কম্বিনেশন যদি ওই ভেক্টর জগতের আরও একটু উপাদানের ভিতরে থাকে, তখন তাকে ওই ওই উপসেটটাকে সৃজক বলা হবে। তো ঠিক একরকমভাবে আমরা ধরবো এই R3 ABC এই তিনটার ভিতরে কি আছে, এই তিনটা ভেক্টর কি লিনিয়ার কম্বিনেশন থাকবে। তো তাহলে আমরা এখন ধরি, মনে করি যে আমরা একটা স্কেলার চিন্তা করছি, অর্থাৎ এখানে ABC এই তিনটাকে আমরা যোগাশ্রের সমাবেশ প্রকাশ করব। এখানে ABC তিনটা কেন ধরছি, কারণ যেহেতু এটা বাস্তব সংখ্যা ত্রিফলের সেট R3 আছে, সেজন্য তিনটে ভেক্টর যেহেতু আছে, সেজন্য আমরা R3 তিনটে উপাদান চিন্তা করছি ABC। তো সেজন্য লিখলাম এখানে ABC। তারপরে তিনটা ভেক্টরের সাথে স্কেলার গুণ করে লিনিয়ার কম্বিনেশন করবো, অর্থাৎ যোগাশ্রের সমাবেশ প্রকাশ করবো। সেজন্য আমি চিন্তা করলাম এই ভেক্টরের সাথে আমি স্কেলার এক্স চিন্তা করলাম, এই ভেক্টরের সাথে আমি স্কেলার ওয়াই চিন্তা করলাম, এই ভেক্টরের সাথে আমি স্কেলার জেড চিন্তা করলাম। তাহলে কি হবে, এক্স ইন্টু 1 2 1 প্লাস ওয়াই ইন্টু 2 1 0 প্লাস জেড ইন্টু 1 মাইনাস 1 2। এখানে আমি কী করছি, ভেক্টরের সাথে স্কেলারগুলো গুণ করছি, কিছু স্কেলার গুণ করছি, যেখানে এক্স ওয়াই এবং জেড বিলংস টু ফিল্ড, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেডটাকে ফিল্ড থেকে নিয়েছি আমরা, অর্থাৎ তিনটে স্কেলার নিয়েছি আমরা। কেন? কারণ স্কেলার ভেক্টর গুণ করে লিনিয়ার কম্বিনেশন করতে হবে, যোগাশ্রের সমাবেশ করতে হবে, আর যোগাশ্রের সমাবেশ করতে সময় আমরা জানি যে ভেক্টরের সাথে স্কেলার গুণ করা লাগে, সেজন্য তিনটে স্কেলার গুণ করছি। এই তিনটে স্কেলার গুণফল যখন এক্সের সাথে যখন আমি এটা গুণ করছি, তখন এই সবটা এখানে একটা ভেক্টর হয়ে গেছে। একাধিক ভেক্টরের যোগফলকে আমি যদি ওই ভেক্টর জগতের আরও একটা উপাদান, এখানে জগৎ তো না R3 আছে আর কি, সেই উপাদান কিছুর মাধ্যমে প্রকাশ করতে পারি, তখন তাকে যোগাশ্রের সমাবেশ বলে। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তোমরা যদি আগে যোগাশ্রের সমাবেশ সংখ্যাটা বুঝো এবং আগে সৃজক ভিত্তির মাত্রার একদম উদাহরণ ডেফিনেশনটা বুঝো, তাহলে আশা করি এটা বোঝার কথা। আচ্ছা, তো এখন আমরা কী করবো, এক্সের সাথে যেটা গুণ করবো, তাহলে এবিসি এখানে রেখে দিব। এক্সের সাথে 1 গুণ করলে এক্স, এক্সের সাথে 2 গুণ করলে 2x, এক্সের সাথে 1 গুণ করলে এক্স, অনুভব ওয়াইয়ের সাথে গুণ করে ফেলি 2y y 0 প্লাস এখানে গুণ করলে জেড মাইনাস জেড, আরেকটা হবে কি এখানে 2z। এখন আমরা যখন যোগাশ্রের সমাবেশ প্রকাশ করছিলাম, তখন আমরা কি করছিলাম, যে প্রথম সবগুলো ভেক্টরের প্রথম ভুক্তিগুলো আগে একসাথে যোগ করবো, দ্বিতীয় ভুক্তিগুলো একসাথে যোগ করবো, আর তৃতীয় ভুক্তিগুলো একসাথে যোগ করবো। তো এটা যদি করি তাহলে কি হয়, এক্স প্লাস 2y প্লাস জেড, দ্বিতীয় ভুক্তিগুলো যদি সবগুলো তিনটার দ্বিতীয় ভুক্তিগুলো যোগ করি, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড, তৃতীয় ভুক্তিগুলো এক্স প্লাস 0 প্লাস 2z। শুধুমাত্র তিনটার ক্ষেত্রে প্রথমগুলো দ্বিতীয়গুলো তৃতীয়গুলো যোগ করে এটা পাইছি। এখন আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে উভপক্ষকে সমীকৃত করা যায়। এখানে আমরা তাকে উভপক্ষকে যদি সমীকৃত করি, তাহলে এক্স প্লাস 2y প্লাস জেড এর মান হচ্ছে a, 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত b, এবং এক্স প্লাস 0 প্লাস 2z এর মান কত c। তো এটা যদি করে তাহলে কি হয়, এক্স প্লাস 2y প্লাস জেড সমান সমান কত a, 2x প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত b, এবং এক্স প্লাস 0 প্লাস 2z ইকুয়াল টু কত c। এখানে আমরা সমীকৃত করে উভয়কে সমীকৃত করে এই তিনটা সমীকরণ পাইছি। অর্থাৎ এখানে আমরা একঘাত বিশিষ্ট কিছু সমীকরণ জোট পাইছি। এখানে আমাদের কাজ হলো, আমাদের এই যেহেতু আমরা এখানে এক্স ওয়াই জেড স্কেলার চিন্তা করছি, সেখান থেকে আমরা এক্স ওয়াই জেড স্কেলার মান আসলে বের করা যায় কিনা। যদি এখান থেকে এক্স ওয়াই জেড স্কেলার মান বের করা যায়, আমরা এটা একটা সমীকরণ দিয়ে রাখি, তখন আমরা এই সমীকরণটার ভিতরে এক্স ওয়াই জেড এর মান বসাইবো,
তখন কি হবে? তখন অবশ্যই এই তিনটে ভেক্টরগুলো কি যৌগ শ্রেণীর অবশ্যই প্রকাশ হয়ে যাবে না? তখন এই তিনটে ভেক্টর যৌগ শ্রেণীর অবশ্যই প্রকাশ হয়ে যাবে, তখন তো বলতে পারবো তাহলে এটা সৃজক। কারণ সৃজকে তো বলছে যে যে উপাদানগুলো থাকবে, ভেক্টরগুলো থাকবে, সেগুলোকে যৌগ শ্রেণীর অবশ্যই প্রকাশ করতে হবে। তো তাহলে আমাদের এখানে স্কেলার এক্স ওয়াই জেড মান জানা লাগবে। এই তিনটে মান এখানে জানা মান যদি বসাই, তাহলে অবশ্যই কি বলতে পারবো আমরা যে এই তিনটে ভেক্টর তাহলে কি এবিসি যৌগাশ্রয় সমাবেশ। তখন আমরা তাহলে এটা এখন সমাধান করি। তো এটা আমরা তো ইসলাম পদ্ধতিতে সমাধান করি। তো প্রথমে উপাদানটা ঠিক থাকবে এ, দ্বিতীয় উপাদান 2x জিরো করবো, সেই জন্য এখানে L2 প্রাইমে কাজ করব। সেই জন্য এখানে লিখতেছি, এখানে তো 2 আছে, এখানে 2 গুণ করতে হবে, L2 মাইনাস 2 অফ L1, তাহলে এটা এখন 0 হয়ে গেছে। এখানে এটার সাথে আছে 1, এটার সাথে আছে 2টা 4টা, অর্থাৎ -3y। এখানে আছে -z, এর সাথে গুণ করতেছে -2, -1 -2, অর্থাৎ এখানেও -3z। এখানে b, এর সাথে গুণ করতেছে আমি কত 2, অর্থাৎ b -2a। আশা করি এতটুকু বুঝেছো। পরেরটা এই পরের উপাদান যখন 0 করবো, তখন এটা অটোমেটিক 0 হয়ে যাবে প্রথম থেকে বিয়োগ করলে, L3 - L1, তাহলে এটাও 0। 0 সাথে 2 মাইনাস বিয়োগ দিলে -2y থেকে যাবে, 2z থেকে তখন z বাদ দেবো, তখন প্লাস z একটা থাকবে, এখানে c - a। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝেছো, কারণ ইসালন ম্যাট্রিক্স অনেকবার আলোচনা করা হয়েছে। এখন আমরা পরের জিনিসে যাই। পরেরটাতে কী করবো আমরা, দ্বিতীয় সারিতে যেহেতু একটা উপাদান 0 আছে, আমরা চাইবো তৃতীয় সারিতে কমপক্ষে আরেকটা উপাদান 0 আনার জন্য, সেজন্য এটা 0 করবো। সেজন্য প্রথম দুটো সারিতে এভাবে বসে যাবে। তাহলে প্রথম দুটো সারি কী ছিল, x + 2y + z = a। দ্বিতীয় সারি ছিল 0 - 3y - 3z = b - 2a। আর আমাদের কাজ হলো এখন তৃতীয় সারি দ্বিতীয় উপাদানটা 0 করা। সেজন্য দেখো তৃতীয় সারিটা কী ছিল আমাদের, এখানে ছিল -3y, এখানে ছিল -2y। আমরা যদি অপনয়ন করতে চাই, অবশ্যই তৃতীয় সারির সাথে 3 গুণ করতে হবে, দ্বিতীয় সারির সাথে 2 গুণ করতে হবে। গুণ করে কী করতে হবে, একটা থেকে বিয়োগ করতে হবে। এটা যখন এটা বিয়োগ করবো, এখানে আগে একটা মাইনাস আছে, ওই মাইনাসে প্লাস হয়ে দিয়ে -6y + 6 কাটা চলে যাবে, এটা 0 চলে আসবে। সেজন্য আমরা তৃতীয় সারিকে গুণ করবো 3 দ্বারা, দ্বিতীয় সারিকে গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা। তাহলে কি লিখবো, আমরা লিখবো 3 of L3 - 2 of L2। মাইনাস কেন করছি, কারণ দুটোটার যেহেতু মাইনাস আছে, মাইনাস এটা প্লাস হয়ে দিয়ে -6 + 6 কাটা চলে যাবে। তাহলে কি হবে, তাহলে এখন এটা 0, এটাও তো 0 হয়ে যাবে, কারণ -6y + 6y এটা 0 হয়ে যাবে। আর এখানে দেখো এটার সাথে গুণ করতেছি -3, এটা -2, এটার সাথে গুণ করতেছি কত -3, এটার সাথে -2, তো এটার সাথে -3 গুণ করে এটা তো 0 হয়ে গেছে। -3 গুণ করলে কত আসে, এখানে দেখো -3, অর্থাৎ -3। এটার সাথে এখানে মাইনাস একটা আছে অলরেডি, মাইনাসে প্লাস, এর সাথে গুণ করতেছি কত আমি 2, 3 দুগুণে কত 6, সরি বলেছি এটা +3 + 6, তাহলে +9, অর্থাৎ +9z থাকবে এখানে, +9z। আমি এটার সাথে আগেরটার সাথে গুণ করতেছি কত দ্বারা, 3 দ্বারা, দ্বিতীয় সাথে গুণ করতেছি 2 দ্বারা। আমি যদি এটা করি একটু দেখো, আমি বসা দিয়েছি ডান দিকে দুটোটা লিখতেছি, অর্থাৎ দ্বিতীয়টা ডান দিকে কী ছিল, তৃতীয়টা ডান দিকে ছিল c - a, আর দ্বিতীয়টা ডান দিকে কত ছিল b - 2a। আমি তৃতীয়টা ডান দিকে এর সাথে 3 গুণ করতেছি, তো 3 গুণ যদি করি তাহলে 3c - a করে বিয়োগ করতেছি, বিয়োগ এর সাথে গুণ করতেছি 2, তাহলে 2b, মাইনাস একটা ছিল এখানে, মাইনাস আছে প্লাস, 2 দুগুণে কত 4a। তাহলে আমি এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো আমি 3c - 3a - 2b। দেখো আমরা তখন এটার সাথে 3 গুণ করতেছি, 3c - 3a -2b। হ্যাঁ, তাহলে কি থাকে এখানে 3c থাকে, -3a + 2b মানে -a থাকে, আর -2b থাকে, অর্থাৎ এটা থাকে a - 2b + 3c, এটা থাকে। আমি সাথে লিখে ফেলছি জিনিসটাকে। তো আমাদের দেখো আমাদের যেটা কাজ করে, আমরা দ্বিতীয় সারি দ্বিতীয় উপাদানটা 0 করে ফেলছি, এটাকে রিসালন করা যাবে না। তো আমরা বলছিলাম ইসলান আকার প্রকাশ করার পরে শেষে যদি চলক সমান মান এরকম আকারে থাকে, অথবা যদি সমীকরণ সংখ্যা আর চলক সংখ্যা সমান থাকে, তখন ওই সমীকরণ জোটের একক সমাধান বা অনন্য সমাধান বিদ্যমান। যেহেতু এখানে সমীকরণ 1, 2, 3টে বাকি আছে শেষ পর্যন্ত, চলক x, y, z 3টে চলক আছে, তাহলে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা কি সমান, তাহলে এই সমীকরণ জোটের একক সমাধান বা একক সমাধান বা অনন্য সমাধান বিদ্যমান। যদি অনন্য সমাধান বিদ্যমান হয়, একক সমাধান হয়, তাহলে অবশ্যই আমি এখান থেকে z এর মান, y এর মান, x এর মান অবশ্যই বের করতে পারবো।
তাহলে এখান থেকে আমি জেডের মান বের করে ফেলি, কারণ জেড এক্স ওয়াই জেড এগুলো তো স্কেলার, এগুলো মানে আমাদেরকে বের করতে হবে। সেজন্য L3 ইমপ্লাইজ তৃতীয় লাইন থেকে কী পাই, 9z সমান a মাইনাস 2b প্লাস 3c। এখানে আমি জেডের একটা মান বের করতে পারতেছি, a মাইনাস 2b প্লাস 3c বাই কত 9। আমি এখান থেকে জেডের একটা মান পাইছি, আমি 2 নং থেকে এখান থেকে ওয়াই মান একটা বের করতে পারবো। L2 ইমপ্লাইজ যেহেতু এখানে জেড আছে, জেড মান আমি জানি, মাইনাস 3y মাইনাস 3z ইকুয়াল টু কত b মাইনাস 2a। আমি একটা কাজ করি, এখানে তো দুইটা মান আছে, মাইনাস একটা কমন নিয়ে ফেলে এখান থেকে, মাইনাস কমন নিলে এখানে মাইনাসটা তো এখানে দিয়ে দিব, তখন কি হবে 2a মাইনাস b হবে, একসাথে করে ফেলছি আর কি, মাইনাস কমন নিয়ে ওইভাবে করে ফেলছি। বের করবো ওয়াইয়ের মানটা, 3y রেখে দিছি, এখানে 2a মাইনাস b 3z নিয়ে ফেলছি, কারণ 3z এর মান জেডের মান জানি আমি, 3a সমান 2a মাইনাস b মাইনাস 3 ইন্টু জেডের মান জানি কত, জেডের মান বসাতে দিচ্ছি এখানে a মাইনাস 2b প্লাস 3c ডিভাইডেড বাই কত 9। এখানে 3 কাটতে পারি আমি, তাহলে কী থাকে 2a মাইনাস b মাইনাস a মাইনাস 2b প্লাস 3c বাই কত 3, 3 কাটে ফেলছি, 3 থাকবে। এখানে লসাগু যদি করি তাহলে কি হয় 3 লসাগু, তাহলে এখানে আসবে 6a মাইনাস 3b, এখানে আসবে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস 2b মাইনাসে প্লাস এ মাইনাস 3c। আসলে আমি এখান থেকে কী পাইছি তাহলে নিচে 3, এ 6টা থেকে 4টা এ একটা গেলে এ থাকবে আর 5টা, 5a মাইনাস 3b প্লাস 2b অর্থাৎ মাইনাস b আর মাইনাস 3c। ফাইনালি আসলে আমি 3y পাইছি এটা, সুতরাং এখান থেকে ওয়ার মান বের করা যাবে। ওয়ার মান কি আসছে তাহলে 5a মাইনাস b মাইনাস 3c, 3টা যদি গুণাকার আছে ভাটালে ভাগ হয়ে যাবে, তাহলে 3 3 কত 9 হয়ে যাবে এখানে। আশা করি তোমরা সবাই এখান থেকে ওয়ার মানটা কীভাবে বের করছি সেটাও বুঝেছো। এখন আমরা যেহেতু জেড এর মান জানি, ওয়ার মান জানি, অবশ্যই প্রথম লাইন থেকে আমি এক্স এর মান বের করতে পারবো। তো আমি এখানে এক্স এর মান বের করি, সেজন্য L1 ইমপ্লাইজ অর্থাৎ প্রথম লাইন হতে পাই, প্রথম লাইনে কি আছে এক্স প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু আছে কত a, বের করবো এখান থেকে এক্স মান, এক্স রেখে দিয়ে বাকিগুলো ডান দিকে ভাড়া দিছি, বা এখান থেকে এক্স a মাইনাস 2 ইন্টু ওয়াই, ওয়ার মানটা কত পাইছি 5a মাইনাস b মাইনাস 3c, 5a মাইনাস b মাইনাস 3c ডিভাইড বাই কত 9, হ্যাঁ আর আচ্ছা 9। এর পরবর্তীতে মাইনাস 2z, জেড মান জানি আমি কত, জেড মান জানি a মাইনাস 2b প্লাস 3c, a মাইনাস 2b প্লাস 3c বাই কত প্লাস 3c বাই 9। তাহলে আমি একটু চেক করি আমাদের মানগুলো কি ভুলেছে কিনা, একটু দেখি। সরি, এখানে আমাদের শুধু জেড ছিল, শুধু একটা জেড ছিল, 2z ছিল না, এখানে একটা জেড শুধুমাত্র, এখানে একটা জেড ছিল, তাহলে শুধুমাত্র একটা জেড, তাহলে এখানে 2 নাই, শুধু একটা জেড। হ্যাঁ, এখানে আমরা এখানে ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল টু এ মাইনাস 5 দুগুণা এখানে গুণ করে ফেলতেছি 10a মাইনাস 2b মাইনাস 6c, 9 মাইনাস a মাইনাস 2b প্লাস 3c বাই কত 9। লসাগু করি এখানে, খরচে 9, তাহলে 9a মাইনাস 10a মাইনাসে মাইনাসে প্লাস 2b প্লাস 6c মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস 2b মাইনাস 3c, জাস্ট মাইনাস দ্বারা কি সবগুলো ভিতরে উপরের লবগুলা গুণ করে ফেলছি। তাহলে আমি এখানে কী পাই দেখো, এ আছে এখানে 9টা, তো 9টা এ আছে, অর্থাৎ এখানে বিয়োগ 10টায় মাইনাস একটা, অর্থাৎ মাইনাস 11টায় এ প্লাস 9 এ, মাইনাস 11 প্লাস 9 মানে মাইনাস 2a, 2b 4b, এখানে 6c থেকে 3c দিলে প্লাস 3টা c থাকবে, ডিভাইড বাই কত 9। দেখো এখান থেকে আমরা এক্স এর এখন মান পেয়ে গেছি, যেহেতু এখান থেকে আমি এই ইসালন আকার করার পরে আমরা এক্স এর মান পাইছি, ওয়াই এর মান পাইছি, জেড এর মান পাইছি, তাহলে অবশ্যই আমি এখন ওই 1 নং সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বসালে এটা কিন্তু অস্থান বয়সে প্রকাশ করা হয়ে যাবে না, এখন অবশ্যই হবে। তাহলে আমি এখানে 1 নংয়ে মানটা বসে দিচ্ছি, তাহলে এখানে এই 1 নং সমীকরণ ইমপ্লাইজ, 1 নং সমীকরণটা কী ছিল আমি সেটা বসে দিচ্ছি। 1 নং সমীকরণটা ছিল আমাদের এ বি সি ইকুয়াল টু এক্স ইন্টু ভেক্টর ছিল 1 2 1 প্লাস ওয়াই ইন্টু ভেক্টর ছিল 2 1 0 প্লাস জেড ভেক্টর ছিল 1 মাইনাস 1 আর 2। আমি এখান থেকে এখন এক্স ওয়াই জেডের মান জানি, সেগুলো এখানে বসাই দিই, তাহলে কি হবে এক্স মানে কত পাইছি মাইনাস 2a প্লাস 4b প্লাস 3c বাই কত 9 ইন্টু ভেক্টর এটা 1 2 1,
ওয়াই, ওয়াই মান কত পাইছি 5a মাইনাস বি মাইনাস 3c, 5a মাইনাস বি মাইনাস 3c বাই কত 9 ইন্টু ভেক্টর 2 1 0, তারপরে প্লাস জেড এর মান কত পাইছি আমি, জেড এর মান পাইছি a মাইনাস 2b প্লাস 3c বাই 9 ইন্টু তৃতীয় ভেক্টর কত ছিল জেড এর 1 মাইনাস 1 2। যেহেতু আমরা এই তিনটা ভেক্টর 1 2 1 2 1 0 1 মাইনাস 1 2 কে যোগাশ্রয়ের সমাবেশে প্রকাশ করতে পারছি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো না তাহলে এই তিনটা ভেক্টর তাহলে R3 এর কি সৃজক। কেন বলতে পারবো, কারণ আমাদের সৃজকের ডেফিনেশনে তো ছিল যে আমরা একটা ভেক্টর জগতের ভিতরে যদি কিছু আমরা ভেক্টর একটু উপসেট চিন্তা করি, সেই উপসেটের ভিতরে যদি কিছু ভেক্টর থাকে, সেই ভেক্টরগুলো যদি যোগাশ্রয় সমাবেশ মানে তখনই তাকে আমরা সৃজক বলতে পারবো, ওই উপসেটটাকে সৃজক বলতে পারবো। তো সেই জন্য যেহেতু আমরা তিনটা ভেক্টর বলে দিছে এখানে, এই তিনটা ভেক্টর যেহেতু বলে দিছে তো অবশ্যই তাহলে তাদের যোগাশ্রয় সমাবেশটা প্রকাশ করতে হবে। এই তিনটা ভেক্টরকে আমরা যদি যোগাশ্রয় সমাবেশে প্রকাশ করতে পারি অবশ্যই তাহলে কি এই যে এখানে যে একটা নির্দিষ্ট উপসেট তো উল্লেখ করে দেয় নাই, তিনটা ভেক্টর দিছে আর কি, তাহলে অবশ্যই তিনটা ভেক্টর তাহলে বলতে পারবো না যে R3 এর কি সৃজক, কারণ আমাদের সৃজকের সংখ্যা তো এটাই ছিল। যে আমি সংখ্যাটা এখানে আবার একটু উল্লেখ করতেছি, আমাদের বি অফ একটা ভেক্টর জগৎ ছিল, এস একটা উপসেট ছিল, আমাদের এস উপসেটটাতে কি কি উপাদানগুলো ছিল, তোমার V1 ছিল, V2 ছিল, V3 ছিল, ডট 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 Vn কিছু ভেক্টর ছিল। তো আমাদের ডেফিনেশনটা ছিল যে এই এস এই উপসেটটা যে ভেক্টরগুলো আছে সেগুলো যদি যোগাশ্রয় কম্বিনেশন মানে, অর্থাৎ আমি এরপরও তিনটে স্কেলার নিয়েছিলাম ওইখানে সংখ্যার ভিতরে আর কি, আলফা 2 আলফা 3 ডট 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 আলফা অ্যান্ড বিলংস টু ফিল্ড, কি ফিল্ড থেকে কিছু স্কেলার নিয়েছি যোগাশ্রয় সমাবেশ করার জন্য, এবং তারপর আমি এখানে যোগাশ্রয় সমাবেশ করছিলাম সংখ্যার ভিতরে। আমরা আগের উদাহরণটা আলোচনাটা আবার করতেছি আর কি, আলফা 2 V2 প্লাস আলফা 3 V3 তিনটে ভেক্টরের সাথে তিনটে স্কেলার নিয়েছি আর কি, ডট 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 প্লাস আলফা অ্যান্ড Vn, এটা যোগাশ্রয় সমাবেশ হয়েছিল। এই যোগাশ্রয় সমাবেশটা যদি ওই ভি অফ এ ভেক্টর জগতের আরও একটু উপাদানের মানে উপাদানের সাথে উপাদান হয় তখন তাকে আমরা ওই উপসেট এসটাকে ভি অফ এর সৃজক বলতে পারবো। তো আমরা ওই সময় ধরছিলাম আর কি যে এই সবটা যোগাশ্রয়ের কম্বিনেশনটাকে আমরা ওই ভেক্টর থেকে আরেকটু উপাদান ইউর মাধ্যমে প্রকাশ করতেছিলাম, অর্থাৎ এই তিনটা এই ভেক্টর যোগাশ্রয়ের কম্বিনেশনটা যোগাশ্রয়ের সমাবেশটা সবগুলা যদি ওই ভেক্টর জগতে আরও একটু উপাদান ইউর মাধ্যমে যদি প্রকাশ করতে পারি তখনই তাকে যোগাশ্রয়ের সমাবেশ অথবা এস অর্থাৎ ওই উপসেট এসটাকে বিওএফ এর কি বলা হবে সৃজক বলা হবে। তো ঠিক এখন এখানে একটু কাজ করছি আমরা, তোমার চিন্তা করো এখানে 1 2 1 2 1 0 1 মাইনাস 2 এই তিনটে ভেক্টর চিন্তা করো, অর্থাৎ এটা ধরো ওই V1 V2 V3 তিনটে ভেক্টর চিন্তা করলাম আমার তিনটে ভেক্টর, তাহলে অবশ্যই তাহলে তাদের সাথে কি করতে হবে এখানে, তাহলে কিছু স্কেলার চিন্তা করতে হবে না, সেজন্য আমরা তিনটে স্কেলার নিয়েছি এক্স ওয়াই জেড, তাহলে এখন কি করতে হবে তাদের সাথে কি লিনিয়ার কম্বিনেশন করতে হবে না, করছি তাহলে আলফা 1 V1 আলফা 2 V2 আলফা 3 V3, তো এখানে ভি তো নাই, বি মানে সবটা আর কি, তো চিন্তা করলাম তাহলে এটা তুমি আলফা ধরো আলফা V1 প্লাস আলফা 2 V2 প্লাস আলফা 3 V3 প্রকাশ করছি না, তাহলে অবশ্যই তো এটাকে তাহলে কি করছি আমি যোগাশ্রয় সমাবেশ প্রকাশ করতে পারছি। এবং আমি বলছিলাম যে সেই যোগাশ্রয় সমাবেশটাকে যদি আমি ওই ভেক্টর জগতে আরও একটু উপাদান ইউর মধ্যে প্রকাশ করতে পারি, তো ইউর মধ্যে স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি আমি এবিসি, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছি অর্থাৎ এটা দ্বারা আসলে এটা বোঝা যায় এই তিনটা ভেক্টর 1 2 1 2 1 0 এবং 1 মাইনাস 1 2 কে আমি এবিসির মাধ্যমে প্রকাশ করতে পারছি, যোগাশ্রয় সমাবেশ হয়েছে, তাহলে অবশ্যই তাহলে বলতে পারবো না যে 1 2 1 2 1 0 1 মাইনাস 1 2টা R3 এর সৃজক, কারণ এখানে R3 সৃজক কেন বলতে ত্রিমাত্রিক বাস্তব সংখ্যা ট্রিপল এসে সেজন্য তিনটে উপাদান নিয়ে কাজ করছিলাম আর কি, তাহলে অবশ্যই এটা বলতে পারবো। তাহলে কি বলতে পারবো আমরা এখানে, যেহেতু এখানে আমি স্কেলার মানগুলো বসাচ্ছি যোগাশ্রয় সমাবেশ প্রকাশ করা হয়ে গেছে, সুতরাং ইহা নির্দেশ করে ইহা কি নির্দেশ করে যে R3 ইকুয়াল টু L অফ 1 2 1 2 1 0 আরেকটা ভেক্টর কি ছিল 1 মাইনাস 1 2, অর্থাৎ এটা নির্দেশ করে। এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা আসলে বোঝায় এই তিনটা ভেক্টর এই 1 2 1 2 1 0 1 মাইনাস 1 2 এই তিনটা ভেক্টর আসলে R3 এর সৃজক, এটাই নির্দেশ করে। কারণ সৃজক এখানে এল যেহেতু আছে, এল মানে কি লিনিয়ার জেনারেট বা লিনিয়ার স্প্যান অফ আর, তো এখান থেকে বলতে পারবো তাহলে এই তিনটা ভেক্টর তাহলে কি R3 এর সৃজক। তো এটাই আমাদের দেখাতে বলছে, দেখাও যে এটা, তাহলে যেহেতু আমরা এখানে মানে এই তিনটা ভেক্টরকে যোগাশ্রয় সমাবেশ প্রকাশ করতে পারছি তাহলে অবশ্যই বলতে পারবো তাহলে এই তিনটা ভেক্টর তাহলে কি R3 এর সৃজক, কারণ যেহেতু সৃজক সংজ্ঞা এটা মেনটেন করছে এটা। তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো।
তো আজকে আমরা একটা গাণিতিক সমস্যা আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো একটু বড় বড়, তবে সবগুলো প্রসেস মূলত একই রকম। তো এখান থেকে শুধুমাত্র সৃজক হবে এটার মতো একটাই অঙ্ক ছিল, যেটা 18তে আসছিল মেজরে, সেটা এখানে আলোচনা করছি। এছাড়াও তোমাদের যারা পরে দেখবা এরকম সৃজকের আরেকটা অঙ্ক আছে, সেটা মেজরে 10 সালে আসছে, সেটাও এইভাবে তোমরা এটা করবা। তো সেখানে লক্ষণীয়, সেখানে প্রশ্নের ভিতরে কিন্তু সৃজক বলে নাই, সরাসরি স্প্যান বলছে, এসপিএন স্প্যান বলছে, অর্থাৎ বলছে এইভাবে 3টা ভেক্টর বলে দিছে, বলছে 3টা ভেক্টরগুলো কি R3 এর সৃজক হবে এটা বলে নাই, সরাসরি বলছে R3 এর স্প্যান হবে কিনা। তোমাদেরকে বলছিলাম যে স্প্যান যে কথা, জেনারেট একই কথা, সৃজক একই কথা। তো এখানে স্প্যান কিনা এটা যে কথা, আসলে এটা সৃজক কিনা এটা একই কথা। তো ফর এক্সাম্পলটা দেখবো, তোমার বলছে এটা স্প্যান কিনা এটা যাচাই করো। স্প্যান মানে কি, এটা তোমার সৃজক কথা যাচাই করবা, কারণ স্প্যান মানে হলো সৃজক, জেনারেট মানে হলো সৃজক, সংখ্যা আসলে এই অর্থ একই। তো আশা করি আজকে তোমরা তাহলে এই জিনিসটা বুঝেছো। আমাদের পরের লেকচারে আমরা সৃজকের অঙ্কগুলো গিয়েছে, আমাদের পরের লেকচারে আমরা ভিত্তির কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।